আমার প্রথমে একটা জিনিস খারাপ লাগছে যে এখানে আসলে আমার ব্যাচমেট বা বন্ধুদের মধ্যে থেকে আমি একাই আছি, এজন্য আমার একটু খারাপ লাগছে, একা একা বোধ করছি এই মঞ্চে। বাট এটা ভেবে ভালো লাগছে যে আমার অনুজ যারা রয়েছে তারা তিনজন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ আমাদের যে ভবিষ্যৎ এটা অনেক বেশি উজ্জ্বল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আসলে গল্পটা হচ্ছে আমাদের হলের গল্প। আমাদের হলে মেইনলি তিনটা পলিটিক্যাল গ্রুপ খুবই স্ট্রং। একটা হচ্ছে নর্থ বেঙ্গল, একটা দক্ষিণবঙ্গ, আর একটা হচ্ছে ময়মনসিংহ। তো জেলার হিসেবে তাদের এরিয়া তুলনামূলক একটু কম, বাট তারা বেশ স্ট্রং। অ্যান্ড তাদের স্ট্রং থাকার একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণটা হচ্ছে তাদের মধ্যে যে আসলে বিভাজন নেই ব্যাপারটা এমন না, তাদের মধ্যে অনেক বিভাজন রয়েছে। কিন্তু তারা যখন ওই ময়মনসিংহ জোন হিসেবে অন্যান্য জোনদের সাথে কোনো বিষয়ে ডিল করে, সেটা সিট হোক বা অন্য কিছু, তখন তাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটিতে থাকে তাদের জোন, অর্থাৎ তাদের ওই ময়মনসিংহ জোনটি। এটি কেন খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়, এটি আমি একটু পরে রিলেট করব। আমি অ্যাকচুয়ালি এই ক্যাম্পাসে 6 বছর ধরে রয়েছি, কারণ করোনা 1 বছর আমার বেশি সময় নিয়েছে, না হলে 5 বছরই হতো, যেহেতু আমার মাস্টার শেষের দিকে। তো এই 6 বছরে আমি আমার পথ চলার শুরু থেকে আজকে পর্যন্ত ডিইউডিএসে নিয়মিত ছিলাম। তো এই পথ চলায় ডিইউডিএস কেন্দ্রিক আমার যে অভিজ্ঞতা, সেটা অধিকাংশ হচ্ছে ভালো অভিজ্ঞতা। এটা আমি প্রথমে এক লাইনে বলে নিচ্ছি। এরপরে আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়গুলি নিয়ে আসলে সচরাচর কথা হয় না। আমার মনে হয় আমরা এখানে যারা রয়েছি তারা সবাই ডিইউডিএসকে ওন করি এবং আমরা চাই ডিইউডিএসের উন্নতি হোক। বাট এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস রয়েছে, যেমন ডিইউডিএসের উন্নতি মানে আমরা ডিইউডিএস কেন্দ্রিক যারা রয়েছি এই মানুষগুলো, আমাদের মানসিক উন্নতি প্রয়োজন, আমাদের চিন্তাধারার উন্নতি প্রয়োজন, আমরা যে বিতার্কিক, একজন বিতার্কিক হিসেবে আমাদের উন্নতি প্রয়োজন, আমরা যে সংগঠক, একজন সংগঠক হিসেবে আমাদের উন্নতি প্রয়োজন, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সময়ের ডিমান্ড অনুযায়ী ডিইউডিএসে বছরের পর বছর ধরে চলে আসা অনেক রীতিনীতি নিয়ম রয়েছে যেগুলোর পরিবর্তন এবং উন্নতি প্রয়োজন। সো আমি এটা এই 6 বছরের এক্সপেরিয়েন্স আজকে এখানে মঞ্চে ওঠার আগ পর্যন্ত আমার অভিজ্ঞতার আলোকে এটা এখানে বলছি। কারণ এমন হতেই পারে এখানে 4 জন যে রয়েছে, আমি বিশ্বাস করি সকলেই যোগ্য, যে কোনো 2 জনই আজকে থেকে 2 দিন পরে ডিইউডিএসের নতুন নির্বাচিত সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারে, এবং তার মধ্যে আমি নাও থাকতে পারি। এটা নিয়ে আমার আক্ষেপের জায়গা কম। তার চেয়ে বেশি আমার আক্ষেপের জায়গা ওই জায়গাটিতে হবে যদি আমি দেখি যে দিনের পর দিন আমার এই ডিইউডিএস, যেই সংগঠনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সবচেয়ে বেশি ওন করি, সেটা তার উন্নতির দিকে না গিয়ে যতটুকু প্রত্যাশিত উন্নতি রয়েছে সেটা থেকে বিপরীতমুখী হয়। সো এটা আমার কাছে অনেক বেশি আক্ষেপের জায়গা হবে। তাই এই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার মনে হয়েছে ওই যে ময়মনসিংহের উদাহরণটি দিলাম, তাদের নিজেদের মধ্যে অসংখ্য বিভাজন থাকতে পারে, দিন শেষে তাদের স্বার্থের বেলায় তারা সবাই এক হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের ডিইউডিএসে আমরা অসংখ্য মানুষ রয়েছি, সবাই বিতর্ক করি, নিজের মত প্রকাশ করতে পছন্দ করি। আমাদের মধ্যে মতভেদ থাকবে, এটা খুবই স্বাভাবিক, একদম স্বাভাবিক। কিন্তু যদি কখনো এমন হয় যে আমার ব্যক্তিগত স্বার্থ বা কয়েকজন মানুষের স্বার্থ একপাশে, ডিইউডিএসের স্বার্থ একপাশে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ডিইউডিএস সংগঠনটার জন্য আমার ওই ডিইউডিএসের স্বার্থের দিকে দেখা প্রয়োজন। বাট ইন এ সেন্স আজকে এই মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি যে জিনিসটি দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমি কখনোই বলবো না, কিছু কিছু ক্ষেত্রে ডিইউডিএসের স্বার্থটি যতটুকু প্রাধান্য পাওয়া দরকার ততটুকু পায় না। সবচেয়ে খারাপ লাগে যখন আমরা দেখি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, এটা শুধু এই কমিটি না, যে কোনো কমিটির ক্ষেত্রে যখন বাইরে যায়, আমরা যখন ডিবেটের মানগুলো দেখি, তুলনামূলক হয়তো আমাদের মান আগের জায়গায় রয়েছে কিংবা উন্নতি করছে, বাট আমাদের তুলনায় তাহলে তাদেরগুলো বেশি উন্নতি করছে। সো আমাদের ওই জায়গাটিতে একটা উন্নতি করার খুব বড় জায়গা রয়েছে, কারণ আলটিমেটলি ট্রফি যে সব কিছুর মান নিয়ন্ত্রণ করে ব্যাপারটা এমন না, বাট ট্রফিটা তো ইম্পর্টেন্ট, কিছুটা তো নির্দেশ করে। সো আমরা বাইরে গিয়ে তুলনামূলক এটা বেশি আনতে পারছি না আগের মতো, কিন্তু আবার আমাদের এখানে যখন বাইরের টিমগুলো আসছে তারা পাচ্ছে না, শুধু আমরাই পাচ্ছি। আমার মনে হয়েছে যে এই দুই জায়গাটির মাঝে কোনো একটা গ্যাপ রয়েছে, কোনো একটা মিস ইনফরমেশন রয়েছে বা মিসকমিউনিকেশন রয়েছে। আমি যদি দায়িত্বে আসি, আমার সবচেয়ে বড় কাজ হবে অ্যাকচুয়ালি ওই জায়গাটি খুঁজে বের করা, কোথায় এই সমস্যাটি। আমি বিশ্বাস করি আমি 1 বছরের যে পরিকল্পনা এখানে দিব, এটার চেয়ে আলটিমেটলি লং টার্মে ডিইউডিএসের সাস্টেইনেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ওই রুটে সমস্যাটা রয়েছে। আমার মনে হয় অন্তত ডিইউডিএসের স্বার্থে ওই রুটের সমস্যাটা দূর করা খুবই প্রয়োজন।
কারণ আমি এখানে 1 বছরের জন্য রয়েছি, 2 বছরের জন্য রয়েছি। আমি কিন্তু এই যে অবনতির জিনিসটা খুব বেশি লক্ষ্য করতে পারবো না, হয়তো একবার 8টা ট্রফি, একবার 7টা, কিন্তু লং টার্মে এটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিদিন যদি মান করে 1 করে কমতে থাকে, আলটিমেটলি 20 বছর পরে 20 কমে যাবে, এটা ইম্পর্টেন্ট। সো আমার অনুরোধ থাকবে, যেই আসুক না কেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি যদি আসি, আমার প্ল্যান এটুকু থাকবে, ডিউডিএস আমরা সবাই জানি ইন্টারনাল কিছু সীমাবদ্ধতা রয়েছে, থাকা স্বাভাবিক, কিন্তু তার কারণে সংগঠন হিসেবে ডিউডিএসের যেন কোনো ক্ষতি না হয়, সেখানে যেন কোনো ব্যক্তির স্বার্থ প্রাধান্য না পায়, এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার ছোট ভাই ফুয়াদ বা এখানে শিমুল রয়েছে, মাসুম রয়েছে, আমি সবাইকে শুধু স্নেহ করি না, আমি কিছু সময় চেয়ে নিচ্ছি, সর্বোচ্চ 1 মিনিট 30 সেকেন্ড। ওকে, আমি সবাইকে শুধু স্নেহ করি না, আমি সবাইকে শ্রদ্ধাও করি। সে নির্বাচিত হোক বা না হোক, তা আমি নির্বাচিত হই বা না হই, তাদের সাথে আমার ওই শ্রদ্ধার সম্পর্ক অবশ্যই থাকবে। বাট আজকে এখানে যারা রয়েছে ডিউডিএসের পরবর্তী প্রজন্ম, সকলের কাছে অনুরোধ যেন সবার আগে ডিউডিএসের স্বার্থটি থাকে, বাকি পরিকল্পনা আমরা ইসির সাথে বসে করতে পারবো, 18টি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে বসে করতে পারবো। সবশেষে একটি কথাই বলতে চাই, এই ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে দেখতে চায়, বাংলাদেশ যেখানে দেখতে চায়, আমি সার্জি সেখানে দেখতে চাই। যদি আমি নির্বাচিত হই, তাহলে সেটার জন্য যা করা দরকার আমার সাধ্যমতো আমি সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার শুরু থেকে যেই যুগে যুগে মানুষের কণ্ঠে এসেছে স্বাধীনতা, মানুষের যুক্তিতে এসেছে মুক্তি। আমাদের আদর্শিক বিপ্লব, রাজনৈতিক স্বাধীনতা কিংবা গণতান্ত্রিক যে আন্দোলন, তার সব কিছু এসেছে মানুষের কণ্ঠস্বর থেকেই। বাংলাদেশের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় বিতর্ক সংগঠন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আজকে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নির্বাচনী বিতর্কে সভাপতি পদপ্রার্থী হিসেবে আপনাদের সামনে বক্তব্য রাখতে পেরে আমি আনন্দিত এবং মনে করছি যে এটা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যগুলোর একটি। 4 দশকের অভিযাত্রায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি শুরু থেকেই একটি যুক্তিবাদী এবং প্রগতিশীল সমাজ বাংলাদেশে তৈরি করার চেষ্টা করছে, এবং এই চেষ্টার অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বাংলাদেশের যে সাংস্কৃতিক অঙ্গন আছে তার সাথে নিবিড় যোগাযোগ রেখে চলেছে। সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিয়েছে। টিএসসি কেন্দ্রিক আমাদের যে সাংস্কৃতিক অঙ্গনটি রয়েছে সেটির সাথেও আমাদের ওতপ্রোত কার্যক্রম রয়েছে এবং নেতৃত্ব ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে রয়েছে। এর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যে নিয়মিত কার্যক্রম বিতার্কিক তৈরি, গত 4 দশক ধরে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি তার অভিযাত্রায় এই কার্যক্রমটি সাফল্যের সাথে সমাধান করে আসছে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন থেকে আমি বিতর্কের সাথে জড়িয়েছি। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে নিয়মিত সেশনে অংশগ্রহণ করেছি এবং গত 4 থেকে 5 বছরে যতগুলো প্রোগ্রাম হয়েছে তার সব কিছুতেই কোনো না কোনোভাবে যুক্ত থাকার সুযোগ হয়েছে। সর্বশেষ কার্যনির্বাহী কমিটিতে আমি অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এজিএমে আমি আমার অর্থের যেই হিসাব সেটি পুঙ্খানুপুঙ্খভাবে এজিএমে সকল ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সকল বিতার্কিকের সামনে আমি দেওয়ার চেষ্টা করেছি। আমার সর্বোচ্চ প্রায়োরিটি ছিল যেন স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। আজকে সভাপতি প্রার্থী হিসেবে যখন আপনাদের সামনে বক্তব্য রাখছি, তখন আমার চেষ্টা থাকবে এই যে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির গত 4 থেকে 5 বছর ধরে কাজ করেছি স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে এবং আস্থার সাথে, সেটি যেন সবসময় বজায় থাকে। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি যেন একটি অনেক বেশি ওপেন, জবাবদিহিতামূলক এবং গণতান্ত্রিক একটি সংগঠন হিসেবে গড়ে ওঠে। যেহেতু বিতার্কিকদের সংগঠন, ডিউডিএসের একটি নিয়মিত কার্যক্রম হচ্ছে বিতার্কিক তৈরি করা। কারণ আমাদের যারাই আমরা আসি, আমি নিজে কলেজ ডিবেটার ছিলাম না, বিতার্কিক হিসেবে আমার গড়ে ওঠা ডিউডিএসের নিয়মিত সেশনগুলোতেই আমার প্রথমত লক্ষ্য থাকবে নিয়মিত যে সেশনগুলো আছে সেগুলোকে পরিচালনা করা, এবং এই সেশনগুলোতে যেন আমাদের ইনোভেটিভ মোশন থাকে, আকর্ষণীয় মোশন থাকে, বিতর্কের যেন কমোডিফিকেশন হয়, অর্থাৎ আমাদের বিতর্ক যেন সাধারণ মানুষকেও আকৃষ্ট করতে পারে, বিতার্কিকদেরকেও আকৃষ্ট করতে পারে, সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত, আমাদের হলগুলোতে আমরা নিয়মিত ঘরে বাইরে বিতর্ক আয়োজন করি, কিন্তু এই সংস্কৃতিটি আমাদের ডিউডিএসে নাই। যেই কারণে হচ্ছে আমরা বিতর্ক অঙ্গনে অনেকটা একা হয়ে পড়ছি, এবং আমরা দেখছি যে বাইরের ফেস্টগুলোতে ডিউডিএস গিয়ে ভালো করছে না, বা ডিউডিএসের হলগুলো গিয়ে ভালো করছে না, কিন্তু আবার ডিউডিএসের ভিতরে বা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে হলগুলোতে আমরা বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে সেখানে বাইরের কোনো প্রতিষ্ঠান এসে ভালো করতে পারছে না। এর অর্থ হচ্ছে ডিবেট সার্কিটে ডিউডিএস একটা মেট্রিক্স মেনে চলছে, বাকিরা আরেকটা মেট্রিক্স মেনে চলছে। ঘরে বাইরে বিতর্কের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে আমাদের ডিউডিএসে আমন্ত্রণ জানানোর মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে
যাওয়ার মাধ্যমে বা বিভিন্ন ক্লাবের আতিথেয়তা গ্রহণের মাধ্যমে দেওয়ার মাধ্যমে আমার মনে হয় যে এই গ্যাপটি পূরণ করা সম্ভব এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যে ট্রফি ঘরা রয়েছে সেটি এর মাধ্যমেই ঘোচানো সম্ভব। তারপরে আমাদের বর্তমান সময়ে জাজমেন্টে অনেকগুলো পরিবর্তন এসেছে, বিশেষ করে মাদ্রিদ যেই ডব্লিউডিসির ফেস্টটা হলো তারপরে আমরা অনেকগুলো চেঞ্জ দেখেছি, কিন্তু এই চেঞ্জগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এখনও অ্যাডপ্ট করেনি, আমাদের জাজ যারা হচ্ছে তারা এটা অ্যাডপ্ট করেনি। কিন্তু একটা সুযোগ আছে আমাদের সামনে, আমাদের প্রজন্ম থেকে পরবর্তীতে যারা আছেন তারা এই সুযোগগুলো গ্রহণ করতে পারেন। এই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আমি যদি সভাপতি নির্বাচিত হই, আমাদের ব্যাচের এবং আমাদের জুনিয়র যারা আছেন সহ তাদের সকলকে নিয়ে সিনিয়রদের সহ জাজমেন্টের ওয়ার্কশপ আয়োজন করা এবং সেটাতে কোনো ধরনের জাজমেন্টের জন্য কোনো ধরনের ইনজাস্টিস না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ফেস্টগুলোতে সেইটি নিশ্চিত করা। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি গত 4 দশকে একটি জেন্ডার নিউট্রাল অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি। সর্বশেষ আমরা যখন বর্তমান কমিটিতে একজন সাধারণ সম্পাদক পেয়েছি, নারী সাধারণ সম্পাদক, সেইখান থেকে ডিউডিএস এখন অনেক বেশি ওপেন হয়েছে। এবার আমরা বিশ্বকাপ খেলা, নারী বিতার্কিকরা ডিউডিএস রুমে রাতে খেলা দেখতে পেরেছেন। এই যে এনভায়রনমেন্টটা, তারপরে আমাদের কিছু ল্যাকিংস ছিল এই এনভায়রনমেন্টে। অবশ্যই এই জিনিসগুলো আমি যদি সভাপতি নির্বাচিত হই আমার এইটাই লক্ষ্য থাকবে যে নারী বিতার্কিকরা যেন ডিউডিএসে এসে কমফোর্টেবল ফিল করে, শুধুমাত্র নারী হওয়ার কারণে তারা যেন কোনো ফেস্টে গিয়ে ইনজাস্টিসের শিকার না হয়, কোনো ধরনের জাজমেন্টে যে তারা যেন হচ্ছে ইনজাস্টিসের শিকার না হয়, এবং সকল জায়গাতে তারা যেন একটা ফেয়ার ট্রিটমেন্ট পায়। শেষ করছি। এবং আমাদের বিতার্কিকদের একটা বর্তমান সময়ে একটা বড় সমস্যা হচ্ছে আমরা বিতার্কিকরা টেকনিশিয়ান হিসেবে গড়ে উঠছি, আমাদের মধ্যে কন্টেন্ট থাকছে না, পড়াশোনার সংস্কৃতিটা থাকছে না। এর সমাধান হিসেবে আমরা এবছর পাবলিক লেকচার আয়োজন করেছিলাম, আলতাফ পারভেজ এসেছিলেন। আমি যদি সভাপতি নির্বাচিত হই, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রতি মাসে ন্যূনতম একটি করে পাবলিক লেকচার আয়োজন করবে, যাতে আমাদের বিতার্কিকরা শুধুমাত্র টেকনিশিয়ান না, যাতে হচ্ছে একজন পরিপূর্ণ মানুষ, যুক্তিবাদী, পরিপূর্ণ প্রগতিশীল মানুষ হিসেবে গড়ে ওঠে। পরিবেশ শেষে আমার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তার প্রতি শুভকামনা জানিয়ে এটাই বলতে চাই, ভালোবাসায় আগলে রাখবেন, সবাই একসাথেই থাকি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে প্রশ্নোত্তর পর্বে যাব। আমি অনুরোধ জানাবো যে অসংখ্য ধন্যবাদ। আসলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আমার কাছে একটা ওই প্রদীপের মতো অনেকটা, যে আসলে নিজেও যেমন জ্বলে অন্যকেও জ্বালাতে সাহায্য করে। এই ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এমন একটা সংগঠন যেটা কিনা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী আছে তাদের নিয়ে কাজ করেনি, রেদার অন্য সকল ইউনিভার্সিটি বা অন্য সকল প্রতিষ্ঠানে এই বিতর্কটা ছড়িয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির। এবং সেই ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নির্বাচনী যে বিতর্ক আছে, এই বিতর্কে দাঁড়িয়ে আমি কথা বলছি, এটা আমার জন্য যেমন সৌভাগ্যের এবং আমার জন্য একটা বড় একদম পরিতৃপ্তির, যেটার জন্য আমি আসলে অসংখ্য ধন্যবাদ ম্যামদেরকে এবং এই আয়োজকদেরকে। দেখুন, আমি কিছু ইস্তেহার, যেহেতু নির্বাচনী বিতর্কে কিছু ইস্তেহার চাওয়া হয় যে আপনি আসলে যদি আসেন কি কি কাজ করবেন, তো আমি সোজাসাপটা গতানুগতিক কিছু না বলে সোজাসাপটা আমার কাজের জায়গাটা দেখা যাব। যদি আমি আসি তো আমার অনুরোধ থাকবে, যদি আমি নাও আসি, আমার যে সকল কাজের প্ল্যান আছে বা আমার যে ইস্তেহারগুলো আছে, দয়া করে আপনাদের জন্য এটা অনেক বেশি উপদেশই থাকবে যে যদি আপনারা এই কাজগুলো করতে পারেন, আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি একসময় আরও তাদের গৌরবোজ্জ্বল যে ঐতিহ্য আছে সেই জায়গায় পৌঁছে যেতে পারে। কিছু সমস্যার কথাই প্রথম থেকে শুরু করি, সমস্যার সাথে একটা করে সলিউশন রাখার চেষ্টা করব। প্রথমত যেটা চলে আসে, দেখুন আমাদের বর্তমান যে অবস্থা, বর্তমানে আমরা আগের যে ঐতিহ্যটা ছিল সেই ঐতিহ্যটা হারিয়েছি। এর কারণগুলো যদি আমরা স্পেসিফিকভাবে বলতে চাই, তাহলে প্রথমে যে কথাটা আসে, আগের ঐতিহ্য ছিল আমরা বাইরে গিয়ে খুব দাপট দেখাতাম। আমরা বাইরে যখন কোনো টুর্নামেন্টে যেতাম তখন ডিউডিএস মানে ছিল একটা ত্রাসের নাম। অন্য সকল প্রতিষ্ঠান ভাবতো ডিউডিএস যেহেতু আসছে সেহেতু এখানে চ্যাম্পিয়ন রানার আপ হওয়ার কোনো জায়গা নেই, তারা অলরেডি একটা জায়গা ধরতে হবে, হয় চ্যাম্পিয়ন রানার আপ। কারণ কি? কারণ ডিউডিএস ফাইনাল যাবে। দ্বিতীয় আরেকটা জায়গা থাকতো যে আমাদের যে বিতার্কিক ছিল, আগে বিতার্কিকের পরিমাণ প্রচুর পরিমাণ বাড়তো, অর্থাৎ আমরা প্রচুর পরিমাণ বিতার্কিক তৈরি করতে পারতাম। এখন আমরা বিতার্কিক তৈরি করাটা কমে গেছে, একই সাথে আমাদের সেশনের যেই বিতর্কগুলোর ওই মানগুলোও কমে গেছে। সকল কিছুর একটা বড় একটা রিজন হইতে পারে ট্রফির কথা অনেকে করতে পারে যে ট্রফিটা আসলে মূল না, বিতর্কটা মূল। দেখুন, ট্রফিটা একটা বড় ইম্প্যাক্ট। কীভাবে ইম্প্যাক্ট ফেলাই? ট্রফিটা যখন আপনি ব্যাক টু ব্যাক পেতে থাকবেন, তখন ওই যে ত্রাসের কথা বললাম, ঐতিহ্যটা থেকে যাবে। অন্য জায়গায় যখন যাবেন তখন আপনাকে ভয় পাওয়া শুরু করবে। একই সাথে সেশনগুলোতে যে বিতর্কের মান, এই বিতর্কের মানগুলো কেন বাড়বে? যখন কিনা আমার জুনিয়ররা দেখতে পাবে না আমার ডিউডিএস এখান থেকে এই
শিরোপাগুলো আনতে পারতেছে, অর্থাৎ সে মোটিভেটেড হবে, তখন সেই কাজগুলো করবে। এখন ট্রফিটার জন্য আমরা অনেক বেশি পিছিয়ে আছি, তো ট্রফিটা আসলে কীভাবে আসতে পারে এটার একটা ব্যাখ্যা দেওয়া যেতে এভাবে। দেখুন, আমাদের যখন আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে পড়ি দুইজন, তখন দুইজনের কাছে গুরু দায়িত্ব চলে আসে। আমি কখনো এটা দেখি নাই যে এই দুইজন আরও চারজনের সাথে আলোচনা করে ঠিক করছে আমার পরবর্তী সিলেকশন কী হবে। রাদার আমার কাছে একটা ভালো সলিউশন এটা মনে হয়, আমি যদি আসতে পারি আমি অন্তত এই টিম সিলেকশনের জন্য আলাদা 4 জনকে বাছাই করে রাখবো। যেই 4 জনের কাজ থাকবে তারা প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কাজ করবে, অবশ্যই কথা বলবে, কিন্তু এই 4 জন মাঠ পর্যায়ে থাকবে। প্রেসিডেন্ট সেক্রেটারি সবগুলো টুর্নামেন্টে যায় না, তারা সবগুলো ফেস্টে যায় না, তারা শুধুমাত্র দেখে ডিওটি কে হয়েছে, এই ডিওটির দিকে যাচাই বাছাই করে। আসলে আপনি ঢাকা ইউনিভার্সিটির ডিওটি হওয়া এবং বাইরে ডিওটি হওয়া এই দুইটা হচ্ছে ভিন্ন, আপনাকে বুঝতে হবে। এই 4টা মানুষকে আপনি যদি লাগিয়ে দেন, এই 4টা মানুষ ফেস্টে থাকবে, বিভিন্ন সেশনে যাবে, বিভিন্ন জায়গায় যাবে এবং যাচাই বাছাই করে সিলেক্ট একটা টিম পাঠাতে পারবে, যেটা অবশ্যই আপনাদের অনুমতিক্রমে। 2 নম্বর একটা জায়গা হতে পারে এমন, দেখুন আমাদের যে নারী বিতর্কিকরা আছে এদের জন্য কিছু কাজ করা, এদের একটা নিরাপদ একটা পরিবেশ তৈরি করা। দেখুন, আমি গত কমিটিকে মানে যে রানিং কমিটিকে অনেক বেশি ধন্যবাদ জানাবো। তারা আসার পরে নারীদের যে উন্নয়নটা আসছে, এটা আসলে এতটা বেশি আগে আমি কখনো দেখি নাই। হয়তো আমার জানার কম থাকতে পারে, কিন্তু আমি এটা আসার পর অনেক বেশি দেখেছি। এবং আমি যদি এই জায়গাটায় আসি, আমি 2টা জায়গায় চেঞ্জ করার চেষ্টা করবো, একটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে এমন হয়, ধরুন একটা মেয়ে নতুন আসছে, আপনি তাকে যদি, আমি দুঃখিত এটা বলার জন্য, আপনি তাকে যদি 2টা এমন মেসেজ দিয়ে ফেলেন বা এমন 2টা কথা বলে ফেলেন যেটা কারণে যে সে আসলে ট্রমাটাইজ হয়ে যেতে পারে বা পরবর্তীতে আসার আগ্রহটা হারিয়ে ফেলে, তখন সে আসলে আপনার এটার জন্য হুমকি স্বরূপ। আমি চাইবো এই ধরনের কোনো যদি আমার কাছে কোনো রিপোর্ট আছে বা কি ইস্যু আসে, তখন এটার বিপক্ষে আমি 0 টলারেন্স দেবো। এক্সটার্নাল একটা জিনিস হচ্ছে হল ভিত্তিক আছে, যেমন ধরেন আমরা হলে যখন টুর্নামেন্টে যাই, নাইটের টুর্নামেন্টে যাই, দেখা যায় তাদের অনুমতির জন্য 2-3 জায়গায় ফোন দেওয়া লাগে, অনেক কিছু করা লাগে। এই জায়গাটা এনশিওর করার দায়িত্ব পুরো ডিউডিএস নিবে। কেন একটা মেয়েকে তার হলকে প্রতিনিধিত্ব করার পরেও কেন সে 1 ঘন্টা পরে লেট করার জন্য তাকে এতগুলো কথা শোনা লাগবে, এতগুলো মানুষের কাছে পারমিশন নেওয়া লাগবে, এই কাজটা আমি করার চেষ্টা করবো। 3 নাম্বার হচ্ছে ট্যাব ট্রেনিংয়ের। দেখুন, আমি একটু সময় নিব ম্যাম। 3 নাম্বার হচ্ছে ট্যাবের ট্রেনিং। ব্যাপার হচ্ছে আমাদের হাতে কোনো কয়েকজন ট্যাব ডিরেক্টর থাকে। ফেস্টের হচ্ছে মূল হচ্ছে ট্যাব। এই ট্যাব ডিরেক্টরদেরকে যদি আপনি না করে নাসার করতে পারেন, তাহলে আলটিমেটলি আমরা ফেস্টের সৌন্দর্য নষ্ট হয়। যেমন কিছুদিন আগে জসিমুদ্দিন হলে 71 হলে যখন একটা ফেস্ট হলো, তখন আসলে তারা ট্যাবে একটা ডিরেক্টর খুঁজতে এলো, অনেক সময় পাচ্ছিল না। বাট আমার হাতে আমার একটা ছোটো ভাই ছিল বিদায়, তখন তারা আসলে ওই জায়গাটাকে বেঁচে যায়। আমরা চাই, আমাদের হাতে সুযোগ আছে, আমরা চাইলে কিছু ট্যাব ডিরেক্টরদের ট্রেনিং দিতে পারি, 2টা ভাবে দিতে পারি। আমার যারা এক্সিস্টিং আছে, রাগিবদের কথা বলতে পারি, কামরুল ভাইদের কথা বলি, যারা এক্সিস্টিং আছে এদেরকে দিয়ে আমরা ট্রেনিং দিতে পারি, অথবা আপনারা ট্রেনার আনতে পারি। এর মাধ্যমে আমি 4টা-5টা ট্যাব ডিরেক্টর রাখলাম, যাতে করে কি 2 জনের পরীক্ষা থাকলে আরও 2 জন আমার হাতে থাকবে, যাতে দিয়ে আমি ফেস্টটা চালাতে পারি। 4 নম্বর জায়গা ইকুইটি প্যানেল। ইকুইটি প্যানেলটা কেমন হয়, অনেকটা আমি 2 জন মানুষকে দিয়ে দিব, এই 2 জন মানুষের ছবি একটা থাকবে এবং সে নিজে শেয়ার দিবে। সে কখন আসবে, ফেস্টের 2টা দিনের ফেস্টের একটা সময় আসবে, দুপুরবেলা আসবে, লাঞ্চটা করে সে চলে যাবে। ইকুইটির কাজ শুধু এতটুকু না, ইকুইটি প্যানেলে আপনি যাদেরকে দিবেন এই মানুষগুলোর কাজকে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ডিউডিএস এর এই পুরো দায়িত্বটা নেওয়া উচিত। অন্তত আমি 1 মিনিট সময় নেব। ডিউডিএস অন্তত এই কাজটা করবে যে ইকুইটি প্যানেলে যে মানুষগুলো আছে, আমি দুঃখিত ম্যাম, জি ম্যাম, এই মানুষগুলো আসলে ট্যাব প্যানেলগুলোকে একটু যাচাই বাছাই করবে, তারা তাদের কাজ মতো করতে পারছে না। ইভেন 18টা হলের ভিতরে দেখা যায় অনেক সময় প্রেসিডেন্ট সেক্রেটারি একটু অনেকগুলো হল একটু পিছিয়ে পড়ি, তো এই পিছিয়ে পড়া হলগুলোকে প্যাট্রোনাইজ করার দায়িত্ব হয়তো বা ডিউডিএস নিতে পারি। তারা মানসিকভাবে একটু সাপোর্ট দিতে পারে, তারা ভলেন্টিয়ারদের সাপোর্ট করতে পারে যে তোমরা এই কাজটা করো, তোমরা এই হলের সাথে এই হলের ফেস্ট নামাও বা নিজেরা ফেস্ট নামাও, আমরা তোমাদেরকে ভলেন্টিয়ার দিচ্ছি, এই ধরনের প্যাট্রোনাইজ করতে পারি। আরও কিছু বলা যেতে পারে, যেমন আমাদের লাইব্রেরি নাই, এবং সব থেকে আমরা লাইব্রেরিটা কিছু বইয়ের মাধ্যমে সৃষ্টি করতে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে কমিটির জায়গাটা। আমরা যখন কমিটি তৈরি করতে যাই তখন দেখা যায় মন মতো দেওয়া হয়, এবং অনেকে তার নিজের পোস্টটা পর্যন্ত জানে না আমি কি পদে আছি এবং আমার কাজ কি। আমরা কমিটি যে অন্যান্য সকল অর্গানাইজেশন দেখি, ঢাকা ইউনিভার্সিটির মতো একটা অর্গানাইজেশনের সাথে আমি যদি আমার এফবিএস এর একটা অর্গানাইজেশনের তুলনা করি, তার প্রথমে সিভি নাই, সিভি নেওয়ার পর একটা লিখিত পরীক্ষা নাই, তারপরে মৌখিক একটা ভাইবা নাই, এবং তার মাধ্যমে তাকে কমিটিটার একটা পোস্টে থাকে। কিন্তু আমাদেরটা অনেকটা একটা সিলেক্টেড হয়ে যায়, আমি কাদেরকে পছন্দ করছি এরা কমিটি আসুক। ইভেন তাদেরকে যখন বলা হয় ভাই তুমি আমার কো-কনভেনার হিসেবে আছো, তুমি এই কাজটা করো, তখন তারা আমি আসলে কো-কনভেনার, তাদের মাঝে এই জিনিসগুলো দূর হোক। আমি যে কো-কনভেনার দিব, সে আমাকে আগে সিভি দিক, তাকে আমি যাচাই বাছাই করি কি আসলে উচিত কিনা। এবং লাস্ট যে জায়গাটা ছিল ইংরেজি বিষয়ে, ম্যাম 10 সেকেন্ড, ইংরেজিতে আমাদের উন্নয়নটা একটাভাবে আসতে পারে, সেটা হচ্ছে ইংরেজি যে ট্রেনিংগুলো আমরা এর আগের কমিটিতে দেখেছিলাম ট্রেনিং আনতে চেয়েছিল, যেটা কিনা লাস্টে এসে পারেনি। একদম সর্বশেষ সেটা হচ্ছে আমরা সমান সুবিধা দেওয়া, কোনো কোরামের দিকে বা কে আমাকে ভোট দিয়েছে এটার জন্য না। এবং সর্বশেষ সেটা হচ্ছে আমি যেটা চাইবো, আমরা যেহেতু 4 জন একসাথে আছি, সবাই কাছাকাছি মানুষ, আমি যদি হেরেও যাই তো আমি প্রথমে জড়িয়ে ধরবো ফুয়াদকে, এবং আমি যদি জিতেও যাই প্রথমে জড়িয়ে ধরবো সেই ফুয়াদকে। ধন্যবাদ। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এই যে নির্বাচনী বিতর্ক, এটি আপনি মোটা দাগে 2 জায়গায় দেখবেন, 1 মার্কিন যুক্তরাষ্ট্রে এবং 2 এই ডিউডিএসে। অর্থাৎ আপনি এটা ভাবতে পারেন
যে ডিইউডিএস কিন্তু বিশ্বমানের গণতন্ত্র চর্চার একটা প্রতিষ্ঠান, এবং আমি আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, সমর্থনে যদি ডিইউডিএসের দায়িত্বে আসতে পারি, তো সেক্ষেত্রে আমার প্রথম কাজই হবে ডিইউডিএসের বাংলাদেশের বিতর্ক অঙ্গনে ডিইউডিএসের বর্তমানে যে অবস্থান, এই অবস্থানকে আরও বেশি সুসংহত করা। কিভাবে? আমি চেষ্টা করব একটা ডিবেট কার্নিভাল আয়োজনের, সেই ডিবেট কার্নিভালে আমি সংযুক্ত করব বাংলাদেশের স্বনামধন্য সকল ডিবেটিং ক্লাবের যারা নেতৃত্বে থাকবে তারা, অর্থাৎ ডিবেট টিমে তারাই ডিবেট করবে, এবং এর মাধ্যমে ডিইউডিএস চেষ্টা করবে সবসময়ই এই যে একটা পুরো সার্কেল তৈরি করা, পরিচিত হওয়া, এবং এর মাধ্যমে মোটা দাগে আমরা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ডিইউডিএসের কথা, আমরা সেগুলো জানাইতে পারবো, এবং খুব গ্রাজুয়ালি আমরা সমর্থন তাদের পাবো, এবং নেগোসিয়েশনের যে জায়গা তৈরি হবে, আলটিমেটলি ডিইউডিএসকে বিতর্ক অঙ্গনে আমরা কিন্তু আরও বেশি সুসংহত করতে পারবো। দ্বিতীয়ত, আপনার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেমন আজকের এই যে প্রোগ্রামে প্রায় 50% নারী বিতার্কিক, এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিইউডিএসের হয়ে আমার কাছে মনে হয় যে না, নারী বিতার্কিকদের প্রতি জেন্ডার নিডসের যে স্পেশাল জায়গা, ওই জায়গা থেকে সবসময় একটা দায়বদ্ধ থেকে যায়। আমি চেষ্টা করব, আমি যদি নির্বাচিত হই আপনাদের সমর্থনে, সেক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন ডিইউডিএসে প্রথম জাতীয় নারী বিতর্কটা আমি করতে পারি, এবং আমি নিশ্চয়তা দিচ্ছি এটা নিয়ে আমি কাজ করব। একইভাবে আমি যেহেতু আমাদের হলে প্রায় আমাদের ডিইউডিএসে অনেক বেশি নারী বিতার্কিক থাকে, একইভাবে আমাদের ইউনিভার্সিটিতে 5টা নারী হল আছে, নারী বিতার্কিকদের হল। এই জায়গা থেকে আমি যদি নির্বাচিত হই, আমি তাদের সাথে বসবো, এবং ডিইউডিএস কেন্দ্রিক তাদের আসলে ডিমান্ড কি, তারা কি চায়, তাদের ডিইউডিএসকে তারা নিরাপদ ফিল করবে ঠিক কোন পার্সপেক্টিভে, বা ডিইউডিএসে তাদের অ্যাক্সেস, ডিইউডিএসের পরিবেশকে আরও আনন্দঘন করার জন্য ঠিক আমি কি করতে পারি, আমি তাদের কাছ থেকে শুনবো, এবং ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি সেটা বাস্তবায়ন করব। এবং এই বুদ্ধি মুক্তির যে আন্দোলন এবং প্রগতির যে ধারা, এই ধারায় আমি বিশ্বাস করি নারী বিতার্কিক, পুরুষ বিতার্কিক, শুধুমাত্র বিতার্কিক পরিচয়ে ডিইউডিএসের সমান অ্যাক্সেস নিয়ে সামনের দিনগুলোতে ডিইউডিএস আরও বেশি সরব হবে। তৃতীয়ত, আমি বিশ্বাস করি যে এই যে মোটামুটি ডিইউডিএস সবসময় কাজ করে নবীন যে সকল বিতার্কিক আছে তাদের নিয়ে, সুতরাং তাদের প্রতি আমাদের দায়বদ্ধ অনেক বেশি, এবং এই জায়গা থেকে আমি এই নিশ্চয়তা দিচ্ছি যদি আমি নির্বাচিত হই, আমি নতুন যে সকল বিতার্কিক আসবে, যারা ফার্স্ট ইয়ার আসবে, ক্যাম্পাসে আসবে বিভিন্ন ইয়ারের, তাদেরকে নিয়ে আমি নবীনবরণ করব, এবং একই সাথে এই ইউনিভার্সিটির যারা এখনও পর্যন্ত খুবই প্রেস্টিজিয়াস ডিবেটার্স আছে এবং যারা সদ্য সাবেক বা সাবেক, তাদেরকে নিয়ে আমি একটা ট্রেনিং হাব সেন্টার করার চেষ্টা করব, যেটার মাধ্যমে আমি প্রত্যেকটা ডিবেটিং ক্লাব থেকে যে সকল বিতার্কিক আগ্রহী তাদের নিয়ে আমি এই যে প্রথম বর্ষের এরা যেন প্রথম থেকে কনফিডেন্সটা পায়, সেইটার নিশ্চয়তা আমি চেষ্টা করব। অর্থাৎ এর মাধ্যমে আমি কিন্তু তাদের আরও বেশি ডিবেটিং ক্লাবের সাথে, ডিইউডিএসের সাথে এঙ্গেজ রাখতে সমর্থ হব। চতুর্থত, প্রথম ব্যাপার হচ্ছে মানে এই এখন আমাদের যে ইউনিভার্সিটির পুরো ডিবেট কালচার, এই জায়গাতে আমি যদি দেখি, সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটির 18টি হল আছে, এবং তারা যখন তাদের হলের ফেস্টগুলো আয়োজন করে, এর মাধ্যমে কিন্তু আমাদের যে বিতর্কর যে সংস্কৃতি এটা গড়ে ওঠে। অর্থাৎ এই ইউনিভার্সিটির যে আমাদের যে বিতর্কের যে বিপ্লব, এটা কিন্তু ডিপেন্ড করে ওই হলগুলোর ফেস্ট হচ্ছে কি হচ্ছে না। আমি আমার জায়গা থেকে এতটুকু এনশিওরিটি দিতে পারি যে আমি যদি আসি দলমত নির্বিশেষে, আমি আমার জায়গা থেকে ডিইউডিএসের পক্ষ থেকে যতটুকু পারি আমি এই 18টি হলের সাথে কথা বলে চেষ্টা করব এই ফেস্টটা যেন কন্টিনিউ হয়, প্রত্যেকটা হল ডিবেটিং ক্লাব তাদের প্রোগ্রামগুলো যেন কন্টিনিউ করতে পারে, এবং এর মাধ্যমে পুরো ইউনিভার্সিটির যে ডিবেট কালচার সেটা যেন জমে ওঠে, পুরো ইউনিভার্সিটির বিতার্কিকরা যেন একটা উৎসবমুখর পরিবেশে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলতে হয়, সেটা হচ্ছে ডিইউডিএসকে আমরা একটা পরিবার হিসেবে দেখি। পরিবারের প্রত্যেকটা মানুষের দুঃখ আছে, কষ্ট আছে, ঠিক একইভাবে অন্য পরিবারের সদস্যদের উচিত তাদের ভাগিদার হওয়া, এবং যার পার্সপেক্টিভে আমরা দেখছি যে হচ্ছে কোভিড পিরিয়ডে একটা কিন্তু শিক্ষার্থীদের কল্যাণ একটা বৃত্তি চালু হয়েছিল, এবং আমরা জানি সেটা রিফান্ড ইস্যু নিয়ে হয়েছিল যে না, টাকাগুলো তারা রিফান্ড দিবে। তো আমি চেষ্টা করব যে এই যে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা
সমাধান এইগুলোকে মাথায় রেখে পূর্বের ওইটা টেনে যদি যারা তাদের ইকোনমিক অবস্থা যদি ডেভেলপ হয় বা তারা যদি ইচ্ছুক হয় ওই জায়গা থেকে আমি চেষ্টা করব যে এই যে সাইকেলটা এটা কন্টিনিউ করার, অর্থাৎ ডিউডিএস একটা ট্রাস্ট ফান্ড তৈরি করার চেষ্টা করবে। আমি 30 সেকেন্ড চেয়ে নিচ্ছি। ট্রাস্ট ফান্ডের গঠন করার চেষ্টা করব এবং এর মাধ্যমে ডিউডিএসের যার যে ধরনের সমস্যা আছে সেটা মোকাবেলা করার চেষ্টা করব। এবং লাস্টে একটা পলিটিক্যাল ভাষণ দিই, সেটা হচ্ছে আসলে আমি চাই আপনাদের সবার জন্য একটা ব্রিজ নির্মাণ করব এবং সেটা হবে আমাদের যারা সাবেক আছে এদের সাথে বর্তমানদের একটা ব্রিজ। এটা কোনো কংক্রিটের ব্রিজ না, এটা হবে সম্প্রীতির ব্রিজ, এটা হবে সৌহার্দ্যের ব্রিজ, এটা হবে ভালোবাসার ব্রিজ। এই ব্রিজে যে সকল কলেজ বিতার্কিক আছে তাদের আমরা হলের বিতার্কিকের সাথে অ্যাটাচ করব। অর্থাৎ আমাদের এই ব্রিজের মাধ্যমে আমাদের নবীন যারা আছে তাদের সাথে সাবেক, আমাদের স্কুল কলেজ থেকে যারা আছে তাদের সাথে আমাদের হচ্ছে হলের পুরো বিতার্কিকের একটা ব্রিজিং হবে এবং এর মাধ্যমে আমি চাই পুরো ইউনিভার্সিটিতে বিতর্কের একটা জয়গান চালু হোক, প্রগতির একটা ধারা চালু হোক, মুক্তি বুদ্ধির যে আন্দোলন সেটা আরও বেশি অগ্রসর হোক এবং সব মিলিয়ে ডিউডিএস আরও বেশি আগায় যাক। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।